ওই ওই গাড়ি থামা থামা কইলাম। আমার ধরছে অনেক বেশি ধরছে। থামা থামা কইলাম। জানো কি হয়েছে? আমার ধরছে অনেক বেশি ধরছে। আমি তো গাড়ির মধ্যে কাশারে হারাবো। থামা থামা কইলাম। এই গাড়ি থামার কইতাছি। ফুপু ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। মরিয়ম কি কইতাছিস তুই? কিসের ষড়যন্ত্র? আমরা গেছিলাম জামালের এক নজর দেখতে। হ্যাঁ, জামাইলে দেখতে গেছে, জামাইলে তোমার পোলারে মাইরা মাথা ফালাইছে। সব খবর জানা সামনে। মামা জামাল তো আস্তে একটা পাগল, ভাই না আমার মাথা হারাই দিছি। তোমরা পাগলে ফুসলাইতে গেছো, ওর কোটি টাকা সম্পত্তি দখল নিতে গেছো। মরিয়ম তুই কি কইতেছিস? তোরা দেখা করতে গেছিস তাতে কোনো সমস্যা হয়নি, আর আমরা দেখা করতে গেছি রোমানের মাথা ফাটায় ফেলাইছে দেখা তোরা আমাকে সন্দেহ করতেছিস। তোরা যে কি লেগে গেছিলি এটা কিন্তু আমরা ভালো করে জানি। তোমরা কি অস্বীকার করতে পারবা? তোমরা জামাইলে ফুসলাই ফুসলাই সব সম্পত্তি লেখা নিতে যাও নাই? মামা আগে তোমরা ফুসলাইছো, তারপর আমরা ফুসলাইছি, আত্মরক্ষা করলাম। বুবু মনে রেখো, মরিয়ম কিন্তু জামালের সম্পদের একমাত্র উত্তরাধিকার। কেন আমি? আমরা কি ভাই চাইছি? আগে আইন কানুন জানো, তারপর কথা কইবা। ভাই সন্তান নেই, ভাই সন্তান না থাকলে ভাই সম্পত্তির মালিক আমি, মা আর আমার ভাই। তোরা কিসের ভাই বোন? তোরা তো সৎ ভাই বোন। ফুপু সৎ মা, আসল ভাই বোনের বিয়ে নাই, আছে সৎ ভাই বোন। ভাবি ঝগড়া না কইরা আমরা ঠান্ডা মাথায় বসে আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করি। এই জামাই, তুমি আমাকে পারিবারিক বিষয় না করো কে? হ্যাঁ, এটা আমার পারিবারিক বিষয়। মইদিন তোর মাইয়া কইলো আমরা নাকি কেউ না, আবার তুই হিমেলে কইতাছস পারিবারিক বিষয়। তার মানে তুই স্বীকার করলি আমরা পরিবারের একটা অংশ। কি রে মরিয়ম কি বুঝলি? ফুপু আমি কিছু বুঝতে চাই না। না বুঝতে চাইলে এত কথা কইতে পারছিস না। এই আর কতক্ষণ লাগবে যেতে? এই তো ম্যাডাম আমরা চলে এসেছি। আচ্ছা ম্যাডাম আমরা তো নিয়ে যেতেছি, ওনার পরিবারের লোক ঝামেলা করবো না। রোগী ভর্তি করেছে কে? আমি। আমার রোগী আমি নিয়ে যেতেছি, বাস শেষ। নাইলে কইবেন রোগী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো মায়ার জীবনের সবচেয়ে বড় সত্য উন্মোচিত হতে শুরু করেছে। যে মানুষটাকে সবাই পাগল বলে দূরে সরিয়ে রেখেছে, সেই জামালকে ঘিরেই লুকিয়ে আছে কোটি টাকার সম্পত্তির রহস্য, বিশ্বাসঘাতকতা আর ভয়ঙ্কর ষড়যন্ত্র। অন্যদিকে মায়ার হাতে এসে পৌঁছায় তালাকের কাগজ, আর সেই মুহূর্তে তার জীবনের শেষ আশাটুকুও যেন ভেঙে চুরমার হয়ে যায়। গল্পের শুরুতে মায়া মক্তবের হুজুরের সাথে দেখা করতে যায়। দীর্ঘ 1 বছর হয়ে গেছে জামালের সাথে তার বিচ্ছেদ হয়েছে, তারপরও হুজুর তাকে বৌমা বলেই ডাকেন। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে এখনও কেন তাকে বৌমা বলা হয়। হুজুর শান্ত কণ্ঠে বলেন, সম্পর্ক শেষ হয়ে গেলেও মায়া মমতার অভ্যেস কি এত সহজে শেষ হয়? কথার এক পর্যায়ে মায়া মক্তবের জন্য 10,000 টাকা দান করে। সে চায় গ্রামের গরিব বাচ্চাদের আরবি শিক্ষা যেন বন্ধ না হয়। হুজুর তার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন তার ব্যবসায় আরও বরকত দেন সেই কামনা করেন। কথা বলতে বলতে হুজুর জানান জামাল নাকি উমরা হজে গেছে, কিন্তু মায়া অবাক হয়ে যায়, কারণ সে অন্যদের মুখে শুনেছে জামাল নাকি চিল্লায় গেছে। 2 রকম তথ্য শুনে তার মনে সন্দেহ জাগে। সে হুজুরকে সঙ্গে নিয়ে সরাসরি জামালের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে আরও অবাক হয়, জামালের মা এক কথা বলছেন, অন্যরা আরেক কথা বলছে। কেউই জামালের অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু বলতে চায় না। তখন মায়া রাগ করে বলে যদি সত্য কথা না বলা হয় তাহলে সে থানায় যাবে এবং পুলিশ নিয়ে আসবে। তখন বাধ্য হয়ে মরিয়ম তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। একটি ঘরে ঢুকে মায়া যা দেখে তাতে তার পৃথিবী যেন থমকে যায়। জামাল এলোমেলো চুল, অগোছালো পোশাকে বসে আছে আর বারবার বলছে আমি পাগল, তুমি পাগল, সবাই পাগল। মায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে জামালকে ডেকে বলে আমি মায়া, আমাকে চিনতে পারছেন? কিন্তু জামাল যেন তাকে চিনতেই পারছে না। তখন মরিয়ম জানায় অফিসের ম্যানেজার মোশারফ কোটি টাকার তসরুপ করে পালিয়ে যাচ্ছিল। জামাল তাকে হাতে নাতে ধরে ফেলে। তখন মোশারফ জামালের মাথায় আঘাত করে পালিয়ে যায়। সেই ঘটনার পর থেকেই জামালের মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। মায়া কান্নায় ভেঙে পড়ে, কারণ যে মানুষটাকে সে এতদিন ভুল বুঝেছে সেই মানুষটা আসলে ভয়ঙ্কর অসুস্থ। সে আল্লাহর কাছে হাত তুলে জামালের সুস্থতার জন্য দোয়া করে, বলে হে আল্লাহ, জামালের মতো একজন ভালো মানুষকে সুস্থ করে দিন। সমাজে এমন মানুষের খুব প্রয়োজন। অন্যদিকে বাড়ির ভেতরে তখন সম্পত্তির হিসাব নিকাশ চলছে। মাসের আয় হিসেব করে দেখা যায় কয়েক লাখ টাকা লাভ হয়েছে, কিন্তু সেই টাকা নিয়েও শুরু হয় নতুন ঝগড়া। জামালের ফুপু, মামা আর তাদের পরিবারের লোকজন মনে করে মরিয়ম সব টাকা নিজের দখলে রেখে দিয়েছে। তারা আরও বেশি টাকা দাবি করতে শুরু করে। এর মধ্যেই জামালের সই করা তালাকনামা বের করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় তালাকের কাগজ মায়ার কাছে পাঠিয়ে দেওয়া হবে। যদিও পরিবারের কিছু সদস্য শেষবারের মতো সংসারটা বাঁচানোর কথা বলে, কিন্তু লোভ আর স্বার্থের কাছে তাদের কথা গুরুত্ব পায় না। অন্যদিকে মায়া নিজের জীবন নিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে দিন-রাত পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়েছে, বড় বড় অর্ডার নিচ্ছে, গরিব মানুষকে খাবার দিচ্ছে, নতুন কর্মসংস্থান তৈরি করছে। তার সততা আর পরিশ্রমে সবাই মুগ্ধ। ব্যবসার মালিকও তাকে প্রশংসা করেন এবং প্রায় 16 লাখ টাকার বিল পরিশোধ করেন। মায়া নতুন পরিকল্পনা করে। সে ইট, বালু, রড, সিমেন্টের ব্যবসাও শুরু করতে চায়, কারণ সে জানে এক ব্যবসার উপর নির্ভর করে থাকলে ঝুঁকি থাকে। এদিকে চেয়ারম্যানের কাছে গোপনে যায় জামালের আত্মীয়রা।
তারা জানতে চায় যদি জামাল মারা যায় তাহলে সম্পত্তির মালিক কে হবে। চেয়ারম্যান আইনের কথা বুঝিয়ে দেন, কিন্তু এরপরই তিনি এমন একটি পরামর্শ দেন যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, যদি কোনোভাবে জামালকে রাজি করিয়ে সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই পরামর্শ পাওয়ার পর সবাই জামালের চারপাশে ঘুরতে শুরু করে। কেউ ভালোবাসার অভিনয় করে, কেউ মায়া দেখায়, কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখায়, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, জামালের সম্পত্তি। মরিয়মও পিছিয়ে থাকে না। সে জামালের কাছে গিয়ে বলে যদি সব সম্পত্তি তার নামে লিখে দেয় তাহলে সে জামালকে সুস্থ করবে, নিরাপদে রাখবে আর সবাইকে দূরে সরিয়ে দেবে। কিন্তু জামাল কোনো উত্তর দেয় না, শুধু বলে আমি পাগল। এদিকে তালাকের কাগজ মায়ার হাতে পৌঁছে যায়। কাগজটা হাতে নিয়ে মায়া ভেঙে পড়ে। সে একা ঘরে বসে কান্না করতে থাকে। আল্লাহর কাছে জানতে চায় তার জীবনে কেন এত পরীক্ষা, কিন্তু কান্নার পরেও সে নিজেকে সামলে নেয়, কারণ থেমে গেলে চলবে না। এরপর গল্পে নতুন মোড় আসে। মজনু এসে মায়ার কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে যে অতীতে সে অনেক অন্যায় করেছে। সে এখন কাজ চায়, সৎভাবে বাঁচতে চায়। মায়া তাকে ক্ষমা করে দেয় এবং কাজের সুযোগ দেওয়ার আশ্বাস দেয়। অন্যদিকে সম্পত্তি নিয়ে বিরোধ চরমে ওঠে। দুই পক্ষই জামালের কাছে গিয়ে তাকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে। একসময় এমন অবস্থা হয় যে জামালকে কেন্দ্র করে মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। এক পক্ষ অন্য পক্ষকে সম্পত্তি লুটের অভিযোগ করে। সবাই বুঝতে পারে জামালের অসুস্থতাকে পুঁজি করে ভয়ঙ্কর খেলা চলছে। এরপর ঘটে সবচেয়ে চমকপ্রদ ঘটনা। মরিয়ম গোপনে জামালকে গাড়িতে তুলে কোথাও নিয়ে যেতে থাকে। পথে সে জামালকে বুঝাতে থাকে সব সম্পত্তি তার নামে লিখে দিতে। সে বলে বাড়িতে ফিরলে রোমান তাকে মেরে ফেলবে, কিন্তু যদি সম্পত্তি তার নামে লিখে দেয় তাহলে সে তাকে বাঁচাবে। হঠাৎ জামালের আচরণ বদলে যায়। মরিয়ম ভয় পেয়ে যায়। সে কান্না করে নিজের অন্যায়ের কথা স্বীকার করতে শুরু করে। দর্শকদের মনেও তখন প্রশ্ন জাগে, জামাল কি সত্যি পাগল, নাকি এতদিন ধরে সে অভিনয় করে গেছে? সবশেষে মায়া গরিব মানুষদের মাঝে খাবার বিতরণ করতে গিয়ে হঠাৎ এমন একজনকে দেখতে পায় যাকে দেখে সে হতবাক হয়ে যায়। তার সামনে বসে আছে জামাল, কিন্তু এই জামাল আগের মতো নয়। তার চোখে যেন অন্যরকম এক দৃষ্টি। মনে হয় সে সবকিছু বুঝতে পারছে, সবকিছু দেখছে, শুধু সময়ের অপেক্ষা করছে। পরবর্তী পর্বে দেখা যাবে জামাল কি সত্যি সুস্থ হয়ে উঠছে, মরিয়মের ষড়যন্ত্র কি ফাঁস হয়ে যাবে, কোটি টাকার সম্পত্তির মালিক শেষ পর্যন্ত কে হবে, আর মায়ার জীবনে কি আবার নতুন কোনো আশার আলো ফিরে আসবে। পরের পর্ব দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।